এক চরম অমানবিক ছবি। আওয়ামী লীগ করার জন্য একজন শিশু কন্যার মাকে কারাগারে পাঠানো হলো। শিশু সহ তার মা কারাগারে কাটালেন। যদিও সরকারের দৃষ্টি আকর্ষণ হতেই তাকে জামিন দেওয়া হয়েছে। এখানেই অনেকে বলছেন সরকারকে বিতর্কিত করার জন্যই কি এটা করা হয়েছে। এখন প্রশ্ন, যারা এই কাজ করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাদের খুঁজে বের করে কি শাস্তি দেবে সরকার বা প্রশাসন? বিষয়টি ঠিক কি হয়েছে জানা যায়। রাজধানী তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সন্ধ্যায় তেজকুনি পাড়ার রেলওয়ে কলোনি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শেখ নজরুল ইসলাম। দুপুর 2টার দিকে আসামিকে এজলাসে তোলা হয়। শিল্পীর স্বামী, বোন, তার আত্মীয় স্বজনরা আদালতে হাজির হন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। জামিন না করেছে শুনে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। এরপর জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদন করেন শিল্পীর আইনজীবী। রাতে শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেয়। জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদনের পর মঙ্গলবার রাতে ঢাকার স্লিম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। কিন্তু যখন জামিন না মঞ্জুর করা হয় আদালতের তরফে, তখন তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। সরকারের সমালোচনা, প্রশাসনের সমালোচনা তুমুলভাবে তৈরি হয়। এরপরই দেখা যায় শিশু সহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী জামিন পেলেন। এটা অত্যন্ত ইতিবাচক একটি খবর, যেখানে দেখা যাচ্ছে আদালত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি পুনর্বিবেচনা করে রায় দিল ওই শিশুকন্যার মায়ের পক্ষে। কিন্তু এর মধ্যেও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তবে সরকার কি কোনোভাবে আদালতের হস্তক্ষেপ করলো? কারণ এই ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ঠিকই, কিন্তু যখন বিষয়টি নিয়ে সমালোচনা হলো তখনই কেন সরকার তড়িঘড়ি গিয়ে বিষয়টি হস্তক্ষেপ করলো বিতর্ক এড়াতে? তবে কি সরকার আদালতের ওপর যে কোনো বিষয় হস্তক্ষেপ করতে পারে? এই বিষয়টির পর কি সরকার দেখবে যে এই ঘটনাটি ঘটলই বা কেন? কাদের ইন্ধনে ওই মহিলাকে গ্রেপ্তার করা হলো? তাদেরকে খুঁজে বের করা হবে কি? তবে বিচার ব্যবস্থার উপর সরকারের হস্তক্ষেপ অনেক বেশি বিপজ্জনক, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যখন আইনমন্ত্রী ছিলেন আসিম নজরুল, তখন একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে রিমান্ডে নেওয়া হয়, কিন্তু দুপুরে দেখা যায় যে তার রিমান্ড বাতিল করা হয়। এরপর তার জামিন হয়ে যায়। আর আসিম নজরুল নিজ দায়িত্ব নিয়ে কাজটি করেছিলেন, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনাও তৈরি হয়। এরপর ফের আরও একটি ঘটনা, যদিও এই ঘটনায় যে ফলাফল হয়েছে সেটি ইতিবাচক, কিন্তু কেন ওই মহিলাকে গ্রেপ্তার করা হলো এটা খুঁজে বের করা প্রয়োজন প্রশাসনের, বলছেন বিশেষজ্ঞরা। কারণ তাকে যে ধারায় মামলা দেওয়া হয়েছে তাতে এটা স্পষ্ট তার একমাত্র ভুল ছিল আওয়ামী লীগ করার, তাই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন দেখার সরকার বা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করে এগিয়ে যায় কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে একেই হাজারো সমস্যা, আর এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরণের মতো নতুন সংকট বিদ্যুৎ ঘাটতি। এবার বিপুল বিদ্যুতের বকে আছে বাংলাদেশের তারেক সরকারকে চিঠি দিল আদানি। দ্রুত বিদ্যুতের বিল শোধ না করলে আগামী দিনে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে এই চিঠিতে? বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে পাঠানো চিঠিতে তারিখ লেখা আছে 17 এপ্রিল। তবে এই চিঠিটি 19 এপ্রিল বাংলাদেশ মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছে একটি সূত্র। চিঠিতে আদানি গোষ্ঠীর তরফ থেকে সতর্ক করে বলা হয়, বকেয়া বিল পরিশোধে দেরির কারণে প্রকল্পের অর্থ প্রবাহের ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি কিনে উৎপাদন ধরে রাখা কঠিন হচ্ছে, তাই সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ না করলে আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকি থাকছে। তবে এই বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গতকাল সোমবার রাতে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওই চিঠি এখনো হাতে পাননি তিনি। ভারতের ঝাড়খণ্ডে আদানি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি 1600 মেগাওয়াট ক্ষমতার। এখানে 800 মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। 2017 সালে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ কেনার সংক্রান্ত চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তথা পিডিপি। চুক্তি অনুসারে আদানি কেন্দ্র থেকে আগামী 25 বছর ধরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। পিডিপি সূত্র বলছে, বর্তমানে 1500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করছে আদানির কেন্দ্রটি। এটি সরবরাহ বন্ধ হলে চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হবে, তাই এই সময় বকেয়া আদায় চিঠি দিয়েছে তারা।
এর আগে বকেয়া শোধের তাগাদা দিয়ে গত 29শে জানুয়ারি পিডিবির কাছে একটি চিঠি পাঠিয়েছিল আদানি। সেই চিঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকির কথা বলা হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে পিডিবির সঙ্গে আদানি বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। আদানি কয়লার বাড়তি দাম ধরে বিল করছে আর পিডিবি বাজার দরে বিল পরিশোধ করছে। আদানি চুক্তির বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে একটি রিট মামলা চলছে। আদালতের চূড়ান্ত আদেশের পর করণীয় নির্ধারণ করবে পিডিবি। রিট আবেদনের পর আদালতের আদেশে আদানির চুক্তি পর্যালোচনা করে প্রতিবেদনে জমা দেয় বিগত অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়, আদানির সঙ্গে পিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তি ও চুক্তির প্রক্রিয়া দুর্নীতি অনিয়মের তথ্য পাওয়া গিয়েছে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের নিয়োগ করা আন্তর্জাতিক আইনজীবীরা বর্তমানে কাজ করছেন। আদানি পাঠানো সর্বশেষ চিঠিতে বলা হয়, কোম্পানির মোট পাওনা 68 কোটি 80 লাখ মার্কিন ডলার। এর মধ্যে 39 কোটি 30 লাখ ডলার নিয়ে কোনো বিরোধ নেই, যা 4 থেকে 5 মাসের বিলের সমান। এরপরও বাংলাদেশের জ্বালানি চাহিদার উপর ভিত্তি করে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি বিদ্যুৎ কেন্দ্র। তাই দ্রুত পুরো বকেয়া শোধ করার পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত বিল দিতে অনুরোধ করা হয়েছে এই চিঠিতে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্বকে আদানি গুরুত্ব দেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। এছাড়া বকেয়া বিদ্যুৎ বিলের বিষয় নিয়ে আলোচনা করতে মন্ত্রী সুবিধামতো সময় সাক্ষাৎ করে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে চিঠিতে। পিডিবি ও আদানির সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বকেয়া প্রায় 70 কোটি ডলারে পৌঁছে। অন্তর্বর্তী সরকারের সময় আদানির দিক থেকে কয়েক দফা তাগাদা দিলে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত সময় নিয়মিতভাবে বিল পরিশোধ করেছে পিডিবি। একই সঙ্গে কিছু কিছু করে পুরনো বকেয়াও শোধ করা হয়। এতে মোট বকেয়া কমতে থাকে। তবে গত ডিসেম্বর থেকে আবার বিল পরিশোধ কমিয়ে দেয় পিডিবি। এতে বকেয়া আবার বাড়তে থাকে। সব মিলিয়ে বিএনপি সরকারের বিপুল ঘাটতি কিভাবে মেটাবে সেটাই এখন দেখার। বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সামরিক নেতৃত্বের গতিবিধি নিয়ে জনমানসে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ঘিরে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। জানা গেছে, বর্তমানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 4 দিনের এক সরকারি সফরে মালয়েশিয়ায় রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া 2026 প্রদর্শনী পরিদর্শন করবেন। এই প্রদর্শনীতে বিভিন্ন দেশ, বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী কোম্পানির এজেন্ট তাদের সমরাষ্ট্রের মডেল ও সমরাষ্ট্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। ওয়াকারুজ্জামান পাকিস্তানি একজন এজেন্টের সমরাষ্ট্রের ব্যাপক প্রশংসা করেছেন বলে জানা যাচ্ছে। জানা গেছে, পাকিস্তানি এজেন্টের অস্ত্রগুলি আসলে মেড ইন চায়না। বিশেষজ্ঞদের মতে এতে বাংলাদেশ সরাসরি চীনের কাছে থেকে অস্ত্র না কিনে ওই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনার একটা পথ খুঁজে পেয়েছেন। বাংলাদেশ যখন চীনের দিকে ঝুঁকছে এবং চীনের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে কিনছে, এটি আমেরিকার কাছে, বিশেষ করে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে। জেনারেল ওয়াকারের ভূমিকা বর্তমানে কেবল সামরিক গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তীতে রাজনৈতিক উত্তরণে তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সম্প্রতি 2026 সালের শুরুর দিকে দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত দিয়েছেন, যা তার পেশাদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 5 আগস্ট 2024 শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সময় সামরিক বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখা এবং অন্তর্বর্তীকালীন সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তার ভূমিকা কূটনৈতিক মহলে বিশেষভাবে প্রশংসিত ও আলোচিত ছিল। তার এই সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্কের নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ঢাকার প্রতিরক্ষা মহলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ঘিরে ইদানিং কিছু জল্পনা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠু করতে নৌবাহিনী প্রস্তুতির কথা জানান। তবে সাম্প্রতিক কিছু অসমর্থিত সূত্র ও বিশেষ কিছু প্রতিবেদনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যাডমিরাল এম নাজমুল হাসান গত বছরগুলিতে নৌবাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর শীর্ষ পদে নতুন নেতৃত্ব আনার বিষয়টি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হতে পারে। উল্লেখ্য, অ্যাডমিরাল নাজমুল হাসানের বর্তমান মেয়াদ রয়েছে 23 জুলাই 2026 পর্যন্ত। সাধারণ
সাধারণত মেয়াদের শেষ দিকে নেতৃত্বের পরিবর্তন নিয়ে আলোচনার নিয়মিত ঘটনা ঘটলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো আগাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে তিন বাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলের একটি আবহ লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিরক্ষা বাহিনীকে বিশ্বমানের ও পেশাদার হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় কমান্ড কাঠামোতে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মালয়েশিয়া সফর মূলত পশ্চিমী দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির একটি বড় প্রচেষ্টা হতে পারে। নির্বাচনের আগে সামরিক বাহিনীর চেইন অফ কমান্ডকে আরও সুসংহত ও স্বচ্ছ করার চাপ রয়েছে জনগণের পক্ষ থেকে। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে আন্তর্জাতিক কূটনীতিতে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি আপাতত মেয়াদের উপর নির্ভর করলেও রাজনৈতিক সিদ্ধান্তের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। 2024 সালে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে রীতিমতো আওয়ামী লীগ শূন্য। আওয়ামী লীগের ভূমিকা নেই সেভাবে বাংলাদেশে। 2024 সালে আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছিলেন, কিন্তু ইউনূস ক্ষমতায় বসে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি, বরং সবটাই হয়েছে অবনতি। ছাত্র থেকে শুরু করে একাধিক জায়গায় শুধু ক্ষতির ছবি উঠে এসেছে, যা নিয়ে বিরোধীরা কম তোপ দাগেনি। মোহাম্মদ ইউনূস আসার পর যারা দোষী তারা পায়নি শাস্তি, যারা দোষী নয় তারা পেয়েছে শাস্তি। রাতের পর রাত তারা কারাগারে রয়েছে এখনো। আর এই ইউনূস এসে সব থেকে বড় কাজ যেটা করেছিল সেটা হলো আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করে দিয়েছিল। তারা ভোটে অংশগ্রহণ করতে পারেনি। আওয়ামী লীগের অনেক নেতারা তারা বাইরে গিয়ে রয়েছে, কেউ আবার দেশেও রয়েছে। হাসিনা 2024 সালের পর থেকে ভারতে আশ্রয় রয়েছেন। ভারতের আশ্রয় তিনি রয়েছেন এবং সেখান থেকে তিনি একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তাও দিচ্ছেন এবং আমরা দেখেছিলাম যে এই ভোটের আগে শেখ হাসিনা একের পর এক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে ভোটে যদি না দাঁড়াতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ পুরোপুরিভাবে ভেঙে পড়বে। আর এবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন নো ভোট নো ভোট। তারপর থেকে নেতারা তারা একাধিক সময় ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে। আদতে লাভের লাভ কিন্তু কিছুই হয়নি, বরং তার জন্য নেমে এসেছে শাস্তির খাড়া। ইউনূস চেয়েছিল তারা ক্ষমতা থেকে বাংলাদেশকে ক্ষতি করে দিয়ে যাবে, কিন্তু ইউনূসের ভাবনায় কার্যত জল পড়ে গেছে। এক কথা বলা যেতে পারে সেগুড়ে বালি। তারপর হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা ভোট পেয়ে এসেছিলেন। তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। তার হাতেই রয়েছে সব ক্ষমতা। তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সেখানকার মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, উন্নতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। বিএনপি আসার পর আওয়ামী লীগের একের পর এক অফিস প্রথমে খুলে দেওয়া হলো, পরে সংসদে আওয়ামী লীগ দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার যে সম্ভাবনা ছিল আওয়ামী লীগ ফিরবে, সেই সম্ভাবনা আর রইল না। আমরা কিছুদিন আগে দেখেছিলাম শেখ হাসিনা এক অডিও বার্তা তিনি বলেছিলেন যে এই যে বিএনপি একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা ভোটে তিনি জিতেছেন এবং তারপর তারেক প্রধানমন্ত্রী হয়েছেন, এর পেছনে আওয়ামী লীগের একটা যথেষ্ট ভূমিকা ছিল। কি সেই ভূমিকাটা ছিল আওয়ামী লীগের বেশিরভাগ ভোগ বিএনপিতে চলে গেছে এবং তারপর থেকে রীতিমতো কিন্তু আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই আওয়ামী লীগ, কারণ তাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ে অনেক তর্ক বিতর্কের পর এখন যে প্রশ্ন বাংলাদেশে ঘুরছে, রিফাইন্ড আওয়ামী লীগ কি তাহলে আসছে? সম্প্রতি আওয়ামী লীগ নেতা এস.এম. কামাল এক টেলি শোতে বলেছেন আওয়ামী লীগ ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ দ্রুত ফিরতে পারে। তিনি আরও বলেছেন শেখ হাসিনাই আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ ষড়যন্ত্র। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নেই। আওয়ামী লীগ নেতা ওই টেলি শোতে ইউনূসের একাধিক কুকর্ম ফাঁস করেছেন। তিনি যা যা করে গেছেন সেগুলোই ফাঁস করেছেন। আমরা দেখেছিলাম ইউনূস শুধু একা কুকর্ম করেনি, তার সঙ্গে সঙ্গে ইউনূসের যে উপদেষ্টারা ছিলেন তারাও কিন্তু কুকর্ম করেছেন। কিন্তু তারপর থেকে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এই মন্তব্যের জেরে আবারও বিতর্কের ঝড় উঠেছে বাংলাদেশে। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের নেতা যে এত বড় একটি মন্তব্য করেছে, শেখ হাসিনার হাত ধরেই কি আওয়ামী লীগ ফিরবে, নাকি তার পুত্র সাজিব ওয়াজেদ জয়ের হাত ধরে হাসিনা ফিরবে? আবার বিশ্লেষকেরা যে কথা বলছে, খালেদা জিয়ার পুত্র যেভাবে সিংহাসনে বসেছেন ঠিক সেভাবেই হাসিনার পুত্র সিংহাসনে বসবে।
আসবেন। দেখুন, প্রশ্ন কিন্তু একটা, বিতর্ক, জল্পনা, আলোচনা সব তো চলবে, কিন্তু ফলাফলটা কি হবে সেদিকেই নজর থাকবে আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। জামাতের সঙ্গ ছাড়তে হবে, তাহলেই দলে মিলবে ঠাঁই। এনসিপি নেতা কর্মীদের এমনই টোপ দেখাচ্ছে বিএনপি। কিন্তু কেন বিএনপি অন্য দলে বিক্ষুব্ধ নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে? এই চেষ্টায় আখেরে কতটা লাভ হতে পারে বিএনপির? জামাত ইসলামীর জোট ছাড়লে সহযোগিতা করা হবে এমন প্রলোভনও দেখাচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির এই প্রস্তাব মানতে নারাজ এনসিপির নেতৃত্ব। উল্টে গোপন কৌশল নিচ্ছে এনসিপি। কি সেই কৌশল? সূত্রের খবর, ত্রয়োদশ নির্বাচনে যেসব বিএনপি নেতারা দলের বিরুদ্ধে গিয়েছেন বা দল থেকে যারা বহিষ্কৃত হয়েছেন, সেই সব ক্ষুব্ধ নেতৃত্বের সঙ্গে গোপনে যোগাযোগ করছে এনসিপি। বিএনপির ৭৮টি আসনে প্রায় ৯২ জন নেতা স্বতন্ত্রভাবে ভোটে লড়েন। বিএনপির রোশানলে আসায় ওই সমস্ত নেতাদের বহিষ্কার করেছিল তারেক রহমানের সরকার। এই নেতাদের মধ্যে ৭ জন বিদ্রোহী প্রার্থী ভোটে জেতেন, যাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, যিনি সম্প্রতি বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিএনপি থেকে ছিটকে যাওয়া নেতারা বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়। এখানে বিএনপি সরকারের বিক্ষুব্ধ নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে এনসিপি। এমনই এক বহিষ্কৃত বিদ্রোহী বিএনপি নেতা জানান, এনসিপির সঙ্গে তার আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। আওয়ামী লীগের সময় আমলে মামলা ও কারাবাসের জন্য আলোচিত ওই নেতা বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার হয়েছেন। এনসিপি তাকে দলে ভিড়িয়ে রাজধানীতে সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে। সূত্রের খবর, যে ৭ জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র সাংসদ হয়েছেন, তারা নাকি ফের বিএনপিতে ফেরার জন্য ছটফট করছেন। কিন্তু বিএনপিতে তো তাদের জন্য দরজা বন্ধ। এখানেই মোক্ষম চাল চলেছে এনসিপি। পোড় খাওয়া ভোট ব্যাংক আছে এবং দীর্ঘদিন রাজনীতির মাটি কামড়ে পড়ে থাকা নেতাদের নিজেদের দলে সামিল করতে চাইছে এনসিপি। কারণ একটাই, এভাবে ধীরে ধীরে বিদ্রোহী নেতাদের দলে টানলে একসময় বিএনপিতে তৈরি হবে চরম সংকট। তখন হয়তো তারেক রহমান তার সরকার চালানোর জন্য নেতৃত্বই পাবে না। ফলে তখন হয়তো বাংলাদেশে নতুন করে ভোট করতে হবে। সম্প্রতি এনসিপির এক সচিব বলেছেন, যেসব নেতাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা কোনোভাবে দলে যোগ দিতে পারবেন না। কিন্তু যাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই বা স্বচ্ছ রাজনীতিতে যারা বিশ্বাসী, তাদের জন্য এনসিপির দরজা খোলা। বাংলাদেশের সামনেই রয়েছে স্থানীয় নির্বাচন, সেখানে চাই অভিজ্ঞ নেতৃত্বের। এই কারণে বিদ্রোহী অথচ দীর্ঘদিনের বিএনপি নেতাদের নিজেদের ঘরে আনতে চাইছে এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষের সঙ্গে থেকে কোনো দলই পাকাপোক্ত ভিত তৈরি করতে পারেনি। তাই পুরোপুরি বিরোধী দল হিসেবে তাকে আগামী ৫ বছরে নিজেদের আরও শক্ত করে তুলতে চায় এনসিপি। বিরোধী রাজনীতির মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে চায় এনসিপি। প্রশ্ন হলো, সত্যি কি বিএনপির ঘর ভাঙিয়ে বিরোধী শিবিরে ভূমিকা নিতে পারবে, নাকি বিদ্রোহী নেতারা শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দেবেন না? সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো, কথা বলাই যায়। ক্ষমতায় নেই, কিন্তু না থেকেও যেন সক্রিয় আওয়ামী লীগ। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ চাইছে দেশের মাটিতে প্রত্যাবর্তন করুক এককালের দেশের শাসক দল। বাংলাদেশে পালাবদলের পর বিভিন্ন এলাকায় দলীয় অফিস খোলার তোড়জোড় শুরু হয়। একাধিক জেলা উপজেলায় খোলাও হয়েছিল আওয়ামী লীগের অফিস। কিন্তু বিএনপির চাল ও ষড়যন্ত্রে শেষ পর্যন্ত বেশি দিন খোলা রাখা যায়নি ওইসব দলীয় কার্যালয়। ক্ষমতায় আসার আগে থেকেই আওয়ামী লীগের ক্ষমতা খর্ব করতে বা দলটিকে নিষিদ্ধ করতে একরকম উঠে পড়ে লেগেছিল বিএনপি। সম্প্রতি বাংলাদেশ সংসদে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করে রাখার ঘোষণাকে বহাল রেখেছে বিএনপি। কিন্তু প্রশ্ন হলো, কলকাঠি নেড়েও কি আদেও রাজনীতির পরিষদ থেকে সরানো যাবে আওয়ামী লীগকে, নাকি সঠিক সময়ে পরিশোধিত অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করবে শেখ হাসিনার দল? দলীয় সূত্রে খবর, আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতৃত্বকে মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। সেক্ষেত্রে নেতৃত্বকে অপরাধীর দায়ে জেলে গেলেও দেশে ফিরতে হবে, এটা বোঝাতে যে এখনো ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ। তবে সূত্রে খবর, দেশ ছাড়া নেতৃত্ব এখনই চায় না এই ধরনের কোনো ঝুঁকি নিতে। আবার আরেক সূত্র বলছে, এখনই পরিশোধিত আওয়ামী লীগের আত্মপ্রকাশের কোনো চান্স নেই। ক্ষমতা অন্য কারোর হাতে দিতেও নারাজ আওয়ামী লীগের সুপ্রিমো। তবে কি সঠিক সময়ের অপেক্ষা? সূত্রে খবর, গত কয়েকদিনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ভার্চুয়াল বা মুখোমুখি বৈঠক সেরেছেন হাসিনা। এসবই কি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত? বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম দিন কয়েক আগেই বলেছেন, দরকারে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন দেওয়া হবে, অর্থাৎ
তারা দেশে ফিরলে করা আইনি পদক্ষেপ করা হবে এমনই আভাস দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনে কি সায় রয়েছে স্বয়ং শেখ হাসিনার? সামনেই বাংলাদেশে পেশাজীবী সংগঠনের নির্বাচন, আর এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগ। তাই কি হাসিনা তার নেতৃত্বকে দেশে ফেরার কথা বলছেন? আর এই প্রেক্ষাপটে সাবেক স্পিকার শিরিন শারমিনের গ্রেপ্তারি ও নাটকীয়ভাবে জামিন এক নতুন মোড় নিয়েছে। গ্রেপ্তারির 4 দিনের মধ্যেই জামিন পান তিনি। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে আওয়ামী লীগের সক্রিয়তা বেড়েছে। গত 17 এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, হাসিনার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের অনুরোধটি বিবেচনা করে দেখা হচ্ছে, আর এটা ভারতের অভ্যন্তরীণ ও আইনি প্রক্রিয়ার অংশ। এতে একদিকে যেমন হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করে নেন জয়সওয়াল, অন্যদিকে এও পরিষ্কার হয় যে এটি নিয়ে ভারত সরকার যাচাই বাছাই করছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য কি নয়াদিল্লির তরফে পরিবর্তনের আভাস? এর আগে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও প্রসঙ্গটি তোলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ সংবেদনশীল বিষয়, সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা এবং কূটনৈতিক তৎপরতায় বেশি গুরুত্ব রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, আর সব মিলিয়ে বলাই যায় ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কার্যকরী ভূমিকা রাখবে আওয়ামী লীগ।